আমাদের বাসার একটা অলিখিত নিয়ম হচ্ছে পুরুষরা আলাদা খাবে, মেয়েরা আলাদা। রাতের খাবার খেতে বসেছি আমি, বাবা এবং মেঝো ভাই। বুনো ভাই খবর পাঠিয়েছেন তিনি নিজের ঘরেই খাবেন। তাকে যেন খাবার পাঠিয়ে দেয়া হয়। ভাগ্যিস মা এই হুকুম শুনতে পাননি। শুনতে পেলে হইচই বেঁধে যেত। বাথরুমে পড়ে গিয়ে মা কোমরে ব্যথা পেয়েছেন। মুখে বলছেন তেমন কিছু না, কিন্তু তার ভাবভঙ্গিতে মনে হচ্ছে অবহেলা করার মতো ব্যথা না। খাবার দাবার তদারক করছেন বড় আপা। আজকের সমস্ত রান্না তার। প্রতিটিতেই লবণ কম হয়েছে। এই খবরটা বললে তিনি কেঁদে কেটে একটা কাণ্ড করবেন। আমরা কিছু বলছি না। শুধু বাবা বলে ফেললেন, বিনা লবণে রাঁধা ব্যাপারটা কি বলো তো? আপা কাঁদো কাঁদো গলায় বললেন, ইচ্ছে করে লবণ কম দিয়েছি। ইচ্ছে করে কম দিবি কেন? তোমার জন্যই কম দিলাম। লবণ খেলে প্রেশার বাড়ে। জিনিসটা মুখে তো দিতে হবে। ভাত খেতে বসেছি, ওষুধ তো খেতে বসিনি। বড় আপার মুখ কালো হয়ে গেল। বাবা খাবার রেখে উঠে পড়লেন। এরকম তিনি কখনো করেন না। তার আজ মনটা ভালো নেই। বড় আপা থমথমে গলায় বললেন, বসো, ডিম ভেজে দিচ্ছি। বাবা বসলেন না, হনহন করে চলে গেলেন। মেজো ভাই হাসি মুখে বলল, আমার কাছে তো লবণ পারফেক্ট বলে মনে হচ্ছে। এমন চমৎকার একটা তরকারি বাদ দিয়ে ডিম দিয়ে ভাত খাবো? বড় আপা বললেন, রঞ্জু তোর কাছেও কি লবণ কম মনে হচ্ছে? আমি হাসি মুখে বললাম, না তো, ঠিকই তো আছে। তাহলে বাবা এরকম করলো কেন? বাবার শরীর ভালো না। বড় আপা চিন্তিত স্বরে বলল, আসলেই তাই। কাল রাতে রিমিকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছি, দেখি বারান্দায় একটা মোড়ার ওপর বাবা চুপচাপ বসে আছেন। আমি বললাম, এখানে বসে আছো কেন? বাবা বিড়বিড় করে কী সব বলল বুঝলামও না। তরকারিটা ভালো হয়েছে? অসাধারণ। রংটা সুন্দর হয়েছে, কেমন টকটকে লাল। কিভাবে হলো বলতো? জানি না কিভাবে। রান্না শেষ হবার পর ৮ চামচ ফুড কালার দিয়েছি। তোর দুলাভাই ব্যাংকক থেকে এনেছিল। ৮ চামচ দিলেই রক্তের মতো লাল হয়ে যায়। আমি বললাম, রক্তের মতো লাল হওয়াটা কি ভালো? মনে হবে না রক্ত খাচ্ছি? দূর পাগলা। পরিবেশ হালকা হয়ে গেল। আমাদের সঙ্গে নিতু এসে খেতে বসলো। বিকেলেই নিতুর সঙ্গে মেছো ভাইয়ের কঠিন ঝগড়া হয়েছে। সেই ঝগড়ার কথা এখন আর নিতুর মনে নেই। এই বয়সী মেয়েদের মন নদীর পানির মতো। কোনো কিছুই এরা জমা করে রাখে না, ভাসিয়ে নিয়ে যায়। নিতু বেশ হাসি মুখে মেছো ভাইয়ের সঙ্গে গল্প করছে। ভাইয়া, তোমার ১ নম্বর বান্ধবীর সঙ্গে আজ দেখা। শ্রাবণী ফুটপাতের কাছে গাড়ি দাঁড় করিয়ে ফুটপাতের দোকানগুলোতে ছিট কাপড় দেখছিল। তাই নাকি? আমার একটা অবজারভেশন কি জানো ভাইয়া? আমার অবজারভেশন হচ্ছে ফুটপাতের সবচেয়ে বেশি ঘোরাঘুরি করে বড় লোকেরা। এটা এদের এক ধরনের ফ্যাশন। হতে পারে। আমি ওনাকে বললাম, কি ভালো আছেন? মনে হলো চিনতে পারলো না। বড় লোকদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ইস, কি কুৎসিত রং হয়েছে তরকারিটার। মনে হচ্ছে রেড পেইন্ট খাচ্ছি। মেঝো ভাই চোখের ইশারায় নিতুকে থামিয়ে দিলেন। ভাগ্যিস বড় আপা সামনে নেই। নিতু নিচু গলায় বলল, ভাইয়া, তোমরা এই তরকারি খাচ্ছ কি করে? লবণ তো একেবারেই নেই। চুপ করে খা। নিতু মুখ বেজার করে খেতে শুরু করলো। মেঝো ভাই বললেন, একটা খবর দিয়ে তোদের আজ চমৎকৃত করে দিতে পারি। নিতু বলল, কোনো খবরেই আমি চমৎকৃত হব না। এটা শুনলে চমকে যাবি। আমি তানিয়াদের বাসায় গিয়েছিলাম। নিতু সত্যি সত্যি চমকালো। মেঝো ভাই বললেন, কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি, জাস্ট সোশ্যাল ভিজিট। ঠিকানাটা ছিল, ওইদিকে যাচ্ছিলাম। ভাবলাম। নিতু হেসে ফেলল। মেঝো ভাই বলল, হাসলি যে? অন্য কথা ভেবে হেসেছি। তোমার সোশ্যাল ভিজিটের সাথে আমার হাসির কোনো সম্পর্ক নেই। তানিয়ার সঙ্গে তোমার কথা হয়েছে? হ্যাঁ। কি কথা জানতে পারি? তেমন স্পেসিফিক কোনো কথা না, তবে যা বুঝতে পারলাম তা হচ্ছে এই মেয়ের প্রচুর টাকা।
বুনো ভাই বলছিল এদের হাতে টাকা পয়সা নেই, যা ছিল বাপের চিকিৎসায় সব শেষ হয়েছে। এটা ঠিক না। এই বাড়ি ছাড়াও তাদের আরও একটি বাড়ি আছে গুলশানে। সেই বাড়ি থেকে ভাড়াই আসে মাসে ৩০,০০০। ভালো কথা। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, বুনো ভাইয়ের ধারণা ঠিক না। বুনো ভাইয়ের ধারণা এই বাড়ি মেয়েটা তার বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য দিয়েছে এবং দিয়ে কষ্টে পড়েছে। দ্যাটস নট ট্রু। তোমার কি ধারণা মঈনুদ্দিন চাচা আমাদের উপহার দেবার জন্য এ বাড়ি বানিয়েছিলেন? হতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেবার মতো না। বাবার ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন আমাদের বাড়িতেই ছিলেন। এইসব কথা মনে করে নিতু হাসল। হাসতে হাসতে বলল, বাড়ি বাড়ি করে তোমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মাথা এলোমেলো হবে কেন? পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করেছি। তানিয়া কি তোমাকে চাটা খাওয়ালো? খাওয়াবে না কেন? চমৎকার মেয়ে। এদেশে থাকবে বলে মনে হচ্ছে না। গুলশানের বাড়ি বিক্রি করার কথা বলছিল। তা থেকে মনে করছি দেশে থাকবে না। ভদ্রলোক আজকাল আর দেশে থাকে না। আমি অবশ্য সরাসরি কিছু জিজ্ঞেস করিনি। তুমি এক কাজ করো ভাইয়া, শ্রাবণীর পেছনে পেছনে না ঘুরে এই মেয়ের সঙ্গে ভাব করো। মেছো ভাই রাগী গলায় বললেন, ফাজলামো করছিস নাকি? নিতু হাসি মুখে বলল, হ্যাঁ, ফাজলামো করছি। চট করে রেগে যাবার মতো কিছু অবশ্য করিনি। আর তুমি যদি রেগে যাও, সেটাও তোমার জন্য খারাপ হবে। আমি এমন সব কথা বলবো যে সহ্য করতে পারবে না। আমি যেমন ফাজলামি করতে পারি, তেমনি কঠিন কথাও বলতে পারি। আমি খাওয়া শেষ করে উঠে পড়লাম। তারা দুজনে দুজনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ দৃষ্টি নামিয়ে নিচ্ছে না। এ যেন চেয়ে থাকার একটা প্রতিযোগিতা। যে প্রথম চোখ নামিয়ে নেবে সে হেরে যাবে। মেছো ভাই হেরে গেলেন। তিনিই প্রথম চোখ নামিয়ে নিলেন। নিতু বিজয়ের ভঙ্গিতে বসে আছে।